গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রবিবার, আমি সকালবেলা চা বসিয়েছি আর শুরু করলাম আজকের ব্লগটা। আজকে রবিবার হলেও অন্যান্য রবিবারগুলোর থেকে একটু আলাদা, কারণ আজকে আমার রান্নাবান্না করার কোনো ঝামেলাই নেই। তাই আজকে সুন্দরভাবে চাটা বসে বসে খেতে পেরেছি আর কি, চা বিস্কিট। আর তার সাথে আজকে বানাবো একটু পরোটা আর আলুর দম। সেটা টিফিন করে তারপর আমরা মাছেলে বেরিয়ে পড়ব। পরোটাটা ছাকা তেলে, মানে ছেলের খুব ইচ্ছে হলো এইভাবে খেতে। বুঝি অনেকটা তেল খাওয়া হয়ে যাচ্ছে, আনহেলদি খাবার বলতে পারো, কিন্তু মাঝে মধ্যে এরকম বেশ ভালো লাগে। তাই সেই রকমভাবেই পরোটাটা ছাকা তেলে ভেজে নিয়েছিলাম। ওর দুটো, আমার দুটো, 4টে পরোটাই বানিয়েছিলাম। বাকি ময়দা মাখাটা রেখে দেবো, রাতে যদি করবো, না হলে পরের দিন। যাই হোক, পরোটা করে নিলাম। আর আলুর দমটা করব, একটু চারমগজ ভিজিয়েছিলাম, সেটা দিয়েই আজকে আলুর দম বানাবো একটু স্পেশালভাবে। এই পেস্টটার মধ্যে চারমগজ, আদা আর কাঁচা লঙ্কা রয়েছে, সেটাই পেস্ট করে নিয়েছিলাম। এবার যেমনভাবে আমরা আলুর দম করি সেভাবেই আলুর দমটা করে নিচ্ছি। তেজপাতা, একটু শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলেন ভালো হতো, কিন্তু আমি সেটা দিতে ভুলে গিয়েছিলাম। আর কালারের জন্য এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি লঙ্কাটা তো পেস্ট করেই নিয়েছি, আর ওই জন্য এমনি গুঁড়ো লঙ্কা দেবো না। আর তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা আর হলুদটা দিলে তরকারিটার কালারটা খুব সুন্দর আসে। এরপর মশলা দিয়ে যেমন কষিয়ে করতে হয় সেভাবেই করছি। এখানে এই যে বাড়িতে বানিয়ে রাখা ভাজা মশলাটা রয়েছে, এটাও আমি দিয়ে দেবো। আমি প্রায় সব রকম নিরামিষ রান্নাতেই এই মশলাটা ব্যবহার করি, আর আলুর দমে তো দারুণ স্বাদ এনে দেয়। তাই এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, এখনই একটু দিলাম, আর একদম শেষেও একটু দেবো। আমরা এই টিফিন খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আজকে যাব আমার বড় ননদের মেয়ে, অর্থাৎ আমার ভাগ্নির শাশুড়ি মায়ের 1 বছরের বাৎসরিক ক্রিয়া আছে, আর সেটা ওরা করছে বেলুড়ের লালবাবা আশ্রমে। সেখানে কিছু অনাথ বাচ্চাও থাকে, প্রায় 30 জনের মতো। তার সাথে ওখানকার কিছু স্টাফ আর কিছু গরিব দুঃখী মানুষদের নিয়ে এই বাৎসরিক ক্রিয়াটা সম্পন্ন করবে। খুব ভালো লাগলে এই রকম ইচ্ছাটা জানতে পেরে। গঙ্গার ঘাটে কাজ হবে, তাই আমিও চেষ্টা করেছিলাম 10:30 থেকে 11টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার, এবং আমি 11টার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম। ট্রেনে করে বেলুড়ে এলাম, এবং বেলুড় থেকে টোটো করে এলাম লালবাবা কলেজ। এই লালবাবা কলেজটা এই সাধু বাবা লালবাবার নামেই পরিচিত। উনি একজন দিন দুঃখী লালবাবা নামেই পরিচিত সেখানে। কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি লালবাবা আশ্রমে। এখানে এসে দেখলাম প্রায় প্রত্যেকে চলে এসছেন, আর গঙ্গার ঘাটে সব কাজকর্মের জোগাড়যন্ত্র চলছে। দেখো, গঙ্গার ঘাটটি গেট দেওয়া রয়েছে এখানে, কারণ এখানে যারা আবাসিক বাচ্চারা থাকে, ছেলেরা থাকে এখানে, সেই তাদেরও স্নানের জায়গা এটিও। তাই সুরক্ষিত করার জন্য সেখানে গেটেরও ব্যবস্থা রয়েছে।
আর অনেক সাধু সন্তরা এখানে ধ্যান করেন বসে। ইনি একজন, দেখো লেখাই আছে, লাল বাবার পরম ভক্ত। আমরা মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো গঙ্গার পাশে ভীষণ মনোরম জায়গা। আর ওপর থেকেই একটু দেখালাম নিচে ওই বাৎসরিক কাজকর্মের জোগাড়যন্ত্রী চলছিল। এরপর আমরা মন্দিরটা পুরোই ঘুরছি। দেখো এখানে এই দিন দুঃখী লাল বাবার একটি মূর্তি রয়েছে, আর পাশে রয়েছে ওনার সমাধিক্ষেত্র। এখানে একটি গোশালাও রয়েছে, যে আর অনেকগুলো মন্দির রয়েছে, কিন্তু আমি অত কিছু ভিডিও করতে পারিনি মানে আমি জানতামই না প্রথমে যে এত কিছু রয়েছে এখানটিতে। এরপর আমার বেরিয়ে আসার সময় হয়ে গিয়েছিল, তখন আস্তে আস্তে সব জানতে পারলাম। এবং যেহেতু আমি বাড়ি চলে আসব, তাই আর সেগুলো দেখাতে পারলাম না। তবে ইচ্ছে আছে পরে কোনো এক সময় অবশ্যই এই আশ্রমটিতে যাব এবং তোমাদের সাথে শেয়ার করব। হয়তো আমার মতো অনেকে জানে এই আশ্রমটির কথা, আবার আমার মতো হয়তো এত কাছে থেকে অনেকে জানেও না যে এখানে একটি এত সুন্দর আশ্রম রয়েছে গঙ্গাবক্ষে। ভীষণ ভালো লাগলো কি। আর রোদটা পড়ে গেলে এখানে গঙ্গার ধারে অনেকক্ষণ বসে থাকাও যাবে। সত্যি একটি সাধু সন্তদের জন্য একদম সঠিক জায়গা, যেখানে ওনারা নিরিবিলিতে ধ্যান করতে পারেন। এখানে এসে যদি কিছুক্ষণ বসে থাকা যায়, সত্যি মনটা ভালো হয়ে যাবে। আবারও তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো তোমরা। আর আমার এই নাতি এখানকার সম্পর্কে অনেক কিছু বলছিল, কারণ ও বেশ কয়েকবার ওর বাবার সাথে এখানে এসেছে। এমনকি ওর জন্মদিনেও একবার এখানে এসে এখানকার আশ্রমের বাচ্চাদের সাথে ওর জন্মদিনটা পালন করা হয়েছিল, যেখানে ওদেরকে খাওয়ানো দাওয়ানো এবং কিছু গিফট দেওয়ারও ব্যবস্থা করেছিল। দেখো একদম পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আর আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি ওটা কিন্তু গঙ্গার ওপরেই দাঁড়িয়ে আছি। একদম সামনে দিয়ে লঞ্চগুলো যাচ্ছিল সবটাই। আর এটা তার ওপরের ফ্লোরটা, যেটা গঙ্গা দিয়ে যাওয়ার সময় স্টিমার বা লঞ্চে করে মানুষজন এই আশ্রমটির নামটাও দেখতে পারেন এবং এই মন্দিরটাও দেখা যায় সেখান থেকে, কারণ একদম পাশ দিয়ে যায় সেটা। এরপর আরও কিছু ভিডিও করেছিলাম, আমরা ছবিও তুলেছিলাম কিছু। আমার তো ভীষণ ভালো লাগলো এবং ইচ্ছে রইল আবারও একবার সুযোগ পেলে নিশ্চয়ই আসবো এই আশ্রমটিতে, এবং তখন সুন্দর করে কিছু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব সেটা। কারণ এখানে আরও বেশ কিছু মন্দির রয়েছে, গোশালাটি রয়েছে, সেইগুলো দেখো। এখানে কাজকর্ম চলছে, আর এইখানে বসে অনেক ভক্তজন আসেন এবং এখানে বসে রামায়ণ পাঠ করেন, এগুলো হয়। আর দশহরার দিন গঙ্গা পুজো এখানে খুব ধুমধাম করে করা হয়। সেই দিন এই আশ্রমটি সুন্দরভাবে সাজানো হয়। তোমাদের সাথে সামান্য একটু শেয়ার করলাম কিভাবে প্রার্থনা করা হয়, তারপরে খাওয়া দাওয়া শুরু করা হলো। এখন বাজে একদম ঘড়িতে দুপুর 12:15। দেখো খাবার দিয়ে যাচ্ছে, আর এরা সবাই কিন্তু আশ্রমেরই ছেলে। আমাদের মেনুতে দিয়েছিল ভাত, সব রকম সবজি দিয়ে একটা সুন্দর সুস্বাদু ডাল, আর সব একদম গরম গরম। তারপর ঝোড়ো আলু ভাজা, একটা পাঁচমিশালি সবজি, এরপর ছিল পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। সেগুলো তোমরা দেখতেই পাবে পরে পরে। আর যাদের পায়ে ব্যথা ছিল তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।
এইভাবেই আমরা সুন্দরভাবে আজকের দিনটা পালন করলাম। খুব খুব ভালো লাগলো, পরম তৃপ্তি করে এখানে আমরা প্রসাদ খেলাম। আমরা প্রত্যেকে এখানে বসেছি, ওইদিকে ওখানে আবাসনের ছেলেরা বসেছে, আর আমরা বসেছি এখানে খেতে, তাই আমি আর ভিডিও করলাম না, বা ওটা আমার করতে ইচ্ছে হয়নি। মানে বাইরের কিছু গরিব দুঃখী মানুষ, তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আর সাধু সন্তদের জন্যও ব্যবস্থা করা হয়েছিল। সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সকলে পরম তৃপ্তি করে এখানে আশ্রমের প্রসাদ গ্রহণ করলো। খুব ভালো লাগলো। অন্যান্য দিনও আশ্রম খোলা থাকে, তবে দুপুর 12টা সাড়ে 12টার মধ্যে আশ্রমের গেট বন্ধ করে দেওয়া হয়, আবার 3টের সময় খুলে দেওয়া হয়। কিন্তু কালকে আমাদের যেহেতু এখানে কাজের ব্যবস্থা ছিল, তাই আশ্রমটি খোলা ছিল। তবে কাজ হতে হতে 4টে সাড়ে 4টে বেজে গিয়েছিল। ততক্ষণ পর্যন্ত আমরা সব ওখানেই ছিলাম। আমরা সব বললে ভুল হবে, আমি একটু আগেই বেরিয়ে চলে এসেছিলাম। প্রায় 3:30 নাগাদ আমি চলে এসেছিলাম। আমার ছোটিরা, অর্থাৎ ছোট ননদরা, এই যে এরা সবাই ছিল ওখানে। আচ্ছা, ভিডিওটা আর আমি বিস্তারিত করছি না, এখানেই শেষ করব। আর তোমাদের সাথে, তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো আমার নাতিকে, এই যে সৌমক সোনাও একটা চ্যানেল খুলেছে। বলে দাও তোমার নাম। আমার চ্যানেলের নাম @সৌমক দ্য ব্লগার, নো স্পেস অ্যান্ড নো ক্যাপিটাল রাইটিং। ও তাহলে একটা মিস্টার সৌমক বলে একটা আসবে, ওখানে টিপে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভালো লাগলে আমার দিদার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। ওর চ্যানেলটাতে মানে ও খেলার ছলেই খুলেছে, তবলা, গান, আবৃত্তি এইগুলোই ও দেয় একটু একটু করে। আশা করছি ভালো লাগবে, একটু দেখতে পারো। আর তারপরে আমরা কিছু ছবিও তুলে নিয়েছিলাম, স্মৃতির পাতায় এগুলো সবই থেকে যাবে, এগুলো রেখে দিলাম। আর তোমাদের যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে, একটা লাইক করে কমেন্ট করো। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ফার্স্ট টাইম যদি কেউ চ্যানেলটা ভিজিট করছো, আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও। আজকের মতো আসি, তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অথবা চলে আসবো কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।